একবার ভাবা যাক তো, একটা রাজ্যের পুরো রাজনৈতিক এবং প্রশাসনিক চিত্র যখন রাতারাতি বদলে যায় তখন ঠিক কী ঘটে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে সদ্য এক ঐতিহাসিক পালাবদল ঘটেছে, আর এই নতুন সরকারের হাত ধরে যে নতুন নতুন নীতি এবং বিশাল সব জনকল্যাণমূলক প্রকল্প আসতে চলেছে, সেগুলোর আসলে ভবিষ্যৎ কী, আজ সেটা নিয়েই আলোচনা করা যাক। এই পুরো বিষয়টার কেন্দ্রে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন লুকিয়ে আছে। একদিকে বিপুল পরিমাণ সামাজিক কল্যাণ প্রকল্প, আর অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা। এই দুটো জিনিস কি আদৌ একসাথে চলতে পারে? মানে একদিকে দুহাত ভরে দেওয়া আর অন্যদিকে কোষাগার সামলানো, এই ব্যালেন্সটা কিভাবে হবে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি কি নিয়ে কথা বলবো। প্রথমে আসবে সেই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন, এরপর সীমান্ত সুরক্ষার নতুন পদক্ষেপ, তারপর নগদ অর্থপ্রদান বা ক্যাশ ট্রান্সফার প্রকল্পগুলোর বিশাল আপগ্রেড, ১ জুনের জনকল্যাণমূলক উদ্যোগগুলো এবং সবশেষে সেই বহুচর্চিত অর্থনৈতিক ঋণের বিতর্ক। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন, যেখানে দীর্ঘ ১৫ বছরের একটা শাসনকালের সমাপ্তি ঘটল। ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের ফলাফলটা একবার দেখা যাক। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে এই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো ভারতীয় জনতা পার্টি। সংখ্যাগুলো দেখলে অবাক হতে হয়। বিজেপি পেয়েছে একেবারে ২০৭টি আসন, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি। আর এই বিপুল ম্যান্ডেট নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫ জন নতুন ক্যাবিনেট মন্ত্রীকে সাথে নিয়ে পথ চলা শুরু করল নতুন সরকার। এবার আসা যাক দ্বিতীয় বিষয়। ক্ষমতায় এসেই নতুন মন্ত্রিসভা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রথম যে সিদ্ধান্তটা নিল সেটা হলো সীমান্ত সুরক্ষা। নতুন সরকার কিন্তু একদম সময় নষ্ট করেনি। একদম প্রথম দিনেই মন্ত্রিসভা জমি হস্তান্তরের অনুমোদন দিয়ে দিল। প্রতিশ্রুতি দেওয়া হলো যে মাত্র ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হাতে সেই জমি সরকারিভাবে তুলে দেওয়া হবে। টার্গেট খুব পরিষ্কার, যে কোনো মূল্যে অনুপ্রবেশ রুখতে হবে এবং ঠিক ১ বছরের মধ্যে সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ পুরোপুরি শেষ করতে হবে। এক কথায় যাকে বলে সুপারফাস্ট স্পিড। পরিসংখ্যানটা একটু বুঝিয়ে বলি। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে এই যে ৪,০৯৭ কিলোমিটারের বিশাল সীমান্ত, এর মধ্যে ৩,২৪০ কিলোমিটারে কিন্তু আগে থেকেই বেড়া দেওয়া আছে। কিন্তু ওই যে বাকি ৮৫০ কিলোমিটার, সেটা এখনও একেবারে উন্মুক্ত। আগের সরকারের যুক্তি ছিল জমি অধিগ্রহণ আর মানুষের রুটিরুজি সমস্যার জন্যই কাজটা এগোয়নি। কিন্তু নতুন সরকার বলছে এখানে মূলত সদিচ্ছার অভাব ছিল। অবশ্য এই আন্তর্জাতিক সীমানা সামলানোর কাজটা তো একা করা যায় না, এর জন্য কেন্দ্র আর রাজ্য দুপক্ষেরই সমান প্রশাসনিক সমন্বয় দরকার হয়। পরের পয়েন্টে যাওয়া যাক। ৩ নম্বর বিষয়, নগদ অর্থ প্রদান বা ক্যাশ ট্রান্সফার স্কিমের আপগ্রেডেশন, মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণায় উত্তরণ। এই জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং। আবের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ১৫০০ থেকে ১৭০০ টাকা পেতেন, আর বয়সসীমা ছিল ২৫ থেকে ৬০। কিন্তু নতুন সরকারের প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই অঙ্কটা এক লাফে বেড়ে একেবারে ৩,০০০ টাকা হয়ে যাচ্ছে, মানে প্রায় দ্বিগুণ। আর শুধু তাই নয়, বয়সসীমাও ২১ থেকে ৬০ বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা চলছে। বোঝাই যাচ্ছে এখানে একটা বড়সড় আর্থিক আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, এই স্কিমের সুবিধাটা পাওয়া যাবে কিভাবে। প্রসেসটা খুব সিম্পল রাখা হয়েছে। প্রথমে অনলাইনে বা লোকাল মিউনিসিপ্যাল অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন আর কেওয়াইসি আপডেট। আর ব্যাস, সবকিছু ঠিক থাকলে সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। একদম ঝামেলাহীন ব্যাপার। আমাদের ৪ নম্বর বিষয় হল জনকল্যাণের বিস্তার, বিশেষ করে ১ জুনের সেই মেগা রোল আউট। আসলে ২০২৬ সালের ১ জুন দিনটা এই রাজ্যের জন্য একটা বড় মাইলফলক হতে চলেছে। ওই দিন থেকে বেশ কয়েকটা যুগান্তকারী উদ্যোগ একসঙ্গে চালু হচ্ছে। যেমন ধরুন, কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের বাস্তবায়ন। তার সাথেই শুরু হচ্ছে মহিলাদের জন্য সরকারি বাসে একদম ফ্রি যাতায়াতের সুবিধা। আর হ্যাঁ, ওই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাথমিক কাজটাও কিন্তু এই দিন থেকেই শুরু হচ্ছে। আর সবচেয়ে স্বস্তির খবর হলো, নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পুরনো কোনো সামাজিক স্কিমই বন্ধ হচ্ছে না, সবই আগের মতো চলবে।
এই যে বাসে ফ্রি যাতায়াতের কথা বললাম, এর ইম্প্যাক্টটা একটু ভাবা যাক। হিসাবে দেখা যাচ্ছে এর ফলে একজন মহিলার মাসে গড়ে প্রায় ৬০০ টাকার সাশ্রয় হবে। শুনতে হয়তো খুব বড় অঙ্ক মনে নাও হতে পারে, কিন্তু একটা সাধারণ পরিবারের জন্য এই টাকাটা পুষ্টি, স্বাস্থ্য বা বাচ্চাদের পড়াশোনায় খুব অনায়াসে কাজে লাগানো যাবে। পরোক্ষভাবে এটা কিন্তু নারী ক্ষমতায়নের একটা দারুণ হাতিয়ার। এবার আমরা এসে পড়েছি আমাদের আলোচনার এক্কেবারে শেষ আর সবচেয়ে ক্রুশিয়াল পার্টে, অর্থনৈতিক ঋণের বিতর্ক, প্রতিশ্রুতি বনাম মূল্য। ৬.৯ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, অঙ্কটা একদমই এমনই, জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা সংখ্যা, তাই না? এটাই হলো রাজ্যের ঘাড়ের ওপর থাকা বর্তমান আনুমানিক ঋণের বোঝা। বছরের পর বছর ধরে চলা বিপুল জনকল্যাণমূলক খরচের ফলে নতুন সরকার এই পাহাড় প্রমাণ দেনা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর এখানেই ঘনিয়ে উঠেছে আসল বিতর্ক। এত বড় বড় সামাজিক স্কিমের খরচ আসবে কথা থেকে? এই বিপুল প্রতিশ্রুতির আসল মূল্যটা ঠিক কতটা চড়া হতে পারে? অর্থনীতিবিদরা কিন্তু এই পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। যেমন অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর কথাই ধরা যাক। তিনি খুব কড়া ভাষায় সতর্ক করেছেন যে এই ধরনের ক্ষয়রাতির চক্করে পড়ে শিক্ষা, স্বাস্থ্য বা পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলো মারাত্মকভাবে অবহেলিত হচ্ছে। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যে টাকাটা দরকার সেটা আর জুটছে না। আসলে পূর্ববর্তী প্রশাসনের সময় এই মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় ৩% নেমে এসেছিল, যা একটা রাজ্যের ভবিষ্যৎ শিল্পায়নের জন্য রীতিমতো অশনি সংকেত। কিন্তু দাঁড়ান, মুদ্রার তো আরেকটা পিঠও আছে। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র আবার সম্পূর্ণ অন্য একটা যুক্তি দিচ্ছেন। তার মতে সরাসরি গরিব মানুষের হাতে যখন টাকা যায়, তখন তারা সেই টাকার প্রায় ৯০%ই দৈনন্দিন প্রয়োজনে স্থানীয় বাজারে খরচ করে ফেলে। এর ফলে কি হয়? বাজারের চাহিদায় এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, আর স্থানীয় অর্থনীতি দারুণভাবে চাঙ্গা হয়ে ওঠে। অর্থাৎ উনার মতে এই টাকাগুলো শুধু কোষাগার খালি করছে না, বরং অর্থনীতিকে একটা বিশাল বুস্ট দিচ্ছে। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে এই পুরো মডেলটাকে বলা হয় ক্যাশ ট্রান্সফার ডেভেলপমেন্ট মডেল। একদম সহজ করে বললে এটা এমন একটা অর্থনৈতিক কৌশল যেখানে মানুষের হাতে সরাসরি টাকা তুলে দিয়ে দারিদ্র্য কমানো আর লোকাল মার্কেটকে সচল রাখার চেষ্টা করা হয়। আর এর ঠিক উল্টো দিকে থাকে দীর্ঘমেয়াদী পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করার তত্ত্ব। এই দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি তা নিয়েই দুনিয়া জুড়ে অর্থনীতিবিদদের মধ্যে চিরকালীন বিতর্ক। তাহলে দিন শেষে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই পাহাড় প্রমাণ ঋণের বোঝা আর নতুন পরিকাঠামো তৈরির তীব্র চাহিদার মাঝে ব্যালেন্স রেখে এই ক্যাশ ট্রান্সফার বা নগদ অর্থপ্রদান মডেল কি আদৌ একটা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে? একদিকে প্রতিশ্রুতির বন্যা, অন্যদিকে রূঢ় অর্থনৈতিক বাস্তবতা। নতুন সরকার এই চ্যালেঞ্জ কিভাবে সামলায় আর এই ঐতিহাসিক পালাবদল রাজ্যকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আজ এই পর্যন্তই। এই পুরো বিষয়টা নিয়েই এখন চলুক চিন্তাভাবনা।